বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রসায়নের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে রসায়ন ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমরা গুণগত রসায়ন থেকে ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানবো। এখানে দেখো যে একটা প্রয়োগ হলো ইলেকট্রন বিন্যাসের একটা প্রয়োগ হলো যে যোজ্যতা নির্ণয়। আচ্ছা, তোমরা গত ক্লাসে তোমাদেরকে আমি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, কতগুলো কতগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ঠিক আছে, সেই ব্যতিক্রমগুলো দেখিয়েছি। তোমরা আশা করি গত ক্লাসটা ভালোই বুঝেছো, খাতায় লিখে প্র্যাকটিস করেছো। আর আজকে এখন আমরা হচ্ছে সেই ইলেকট্রন বিন্যাসের আলোকে আমরা হচ্ছে যে সেটা কিছু প্রয়োগ করব। যেমন একটা যেটা বললাম সেটা হলো যে কোনো একটা মৌলের যোজ্যতা নির্ণয়। যোজ্যতা বা যোজনী, আমরা যেটাকে যোজনী বলি, সেটা আমরা ইলেকট্রন বিন্যাস থেকেও পেতে পারি। ইলেকট্রন বিন্যাস থেকেও আমরা যোজ্যতা বলে দিতে পারবো বা যোজনী বলে দিতে পারবো। যেমন অক্সিজেনের যোজনী আমরা জানি, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। সেটা আসলে কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকেও পাওয়া যায়। আবার হাইড্রোজেনের যোজনী বলে যে হাইড্রোজেনের যোজনী কত বা যোজ্যতা কত, সেটা হলো 1। আচ্ছা, এখন যোজ্যতার একটা সংজ্ঞা হলো আহ, যে একটা মৌল আসলে আর কয়টা মৌলের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে, বা একটা মৌল আর কয়টা মৌলকে নিজের সাথে যুক্ত করতে পারে। এইখানে দেখো অক্সিজেন একটা মৌল, সেই অক্সিজেন, এখানে অক্সিজেন মানে কি, ওটা কোনটা, এই যে যৌগটা নিচে দেয়া আছে দেখো, H2O, খুব পরিচিত একটা যৌগ, পানি যেটা আমরা সবসময় খাই, সবসময় লাগে। সেখানে দেখো একটা অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা যুক্ত আছে দুইটা হাইড্রোজেনের সাথে। আচ্ছা, এখন এখানে যেটা বলতেছিলাম যে এখানে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে দুইটা হাইড্রোজেনের সাথে, তার মানে হচ্ছে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে। অর্থাৎ একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে। অর্থাৎ একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে যুক্ত করার সক্ষমতা রাখে, বা তার সেই অ্যাবিলিটি বা যোগ্যতা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো যোজ্যতার সংজ্ঞা, এভাবে বলা যায়। আর ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে বলা যায়, দেখো ইলেকট্রন বিন্যাস এখানে প্রথমে যেটা দেয়া আছে সেটা হলো হাইড্রোজেন 1। হাইড্রোজেন 1 এ ইলেকট্রন বিন্যাসটা হবে কি, 1s1, অর্থাৎ একটাই ইলেকট্রন। হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে কয়টা, একটা, তাহলে সেটা অবশ্যই s অরবিটালে যাবে। তাহলে 1s1 মানে প্রথম শক্তি স্তরের s অরবিটালে যাবে, অর্থাৎ 1s1 হবে, ঠিক আছে। আর আর এখানে দেখো যেটা লেখা আছে যে কোনো মৌলের যোজ্যতা নির্ণয়ের, এখানে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। তাহলে আচ্ছা, এই সর্ববহিঃস্থ ইলেকট্রনগুলোকেই যোজ্যতা ইলেকট্রন বলে। আচ্ছা, তাহলে যোজ্যতা ইলেকট্রন সম্বন্ধে আমরা সংজ্ঞা থেকে জেনে নিলাম। আচ্ছা, এখন এই দেখো হাইড্রোজেন 1 এর যে 1s1, তো 1s1 যেহেতু এই একটা ইলেকট্রন আছে, এবং যেটা এই একটা ইলেকট্রন কি অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন। এই অযুগ্ম ইলেকট্রনটা আহ, অন্য কোনো মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে যুগ্ম হতে পারে, ঠিক আছে। যখন দুইটা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন, দুইটা আলাদা আলাদা মৌলের কোনো একটা মৌলের একটা একটা বিজোড় ইলেকট্রন বা একটা অযুগ্ম ইলেকট্রন অন্য আরেকটা মৌলের অন্য আরেকটা মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়, বা যুক্ত হয়ে যুগ্ম হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন কিন্তু একটা যৌগ তৈরি হবে বা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটন হওয়ার সময় বা কোনো যৌগ গঠনের সময় বা কোনো বন্ধন
গঠিত হওয়ার সময় আহ, যেই কতগুলা ইলেকট্রন কি হয় ব্যবহৃত হয় বা অংশগ্রহণ করে, তখন সেই ইলেকট্রনের সংখ্যাগুলোকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন বলে, বা যোজ্যতা ইলেকট্রন বলে, বা যোজনী বলে, যেটাই বলি আমরা। আচ্ছা, এখন এটা হলো গেল হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম, বা এমনিতে ওভারঅল বললাম, ইন জেনারেল বললাম। এখন আসি হচ্ছে যে অক্সিজেন 8। অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি এভাবে: 1s2, 2s2, 2p, 2px, 2py, 2pz। হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা যদি ভেঙে ভেঙে লিখি, তখন কি হবে? 2px এ যাবে ইলেকট্রন, 2px এও যাবে ইলেকট্রন, 2py, 2pz। যেহেতু ইলেকট্রন আছে 4টা এখানে, প্রথমে হুন্ডের নিয়ম অনুযায়ী সর্বাধিক অযুগ্ম অবস্থায় আহ, থাকতে চাবে ইলেকট্রনগুলো। সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব? 1s2, 2s2 লেখার পরে 2p4 এভাবে না লিখে আমরা লিখবো হচ্ছে 2px, 2py, 2pz। তাহলে এখানে প্রথমে আমরা 2px এর যেই একটা ইলেকট্রন, এখানে দুইটা আছে যদিও, পরে বলতেছি কেন দুইটা। 2px এ একটা দিলাম প্রথমে, 2py এ একটা দিলাম, 2pz এ একটা দিলাম, তাহলে হলো তিনটা এখানে। আর 1s2, 2s2 এখানে আছে 4টা, তাহলে মোট মোট হলো কয়টা? 7টা। আরেকটা যে ইলেকট্রন আছে 8 নম্বর যে ইলেকট্রনটা, শেষের ইলেকট্রনটা, সেটা আবার কোথায় যাবে? 2px এ আবার যাবে। তখন কি হবে? আগে ছিল একটা, এখন আরেকটা হলো, আরেকটা হলো, তখন এখানে হয়ে যাবে দুইটা। তাহলে 2px এর ইলেকট্রন থাকবে দুইটা, 2py এ থাকবে একটা, 2pz এ। সরি, এইখানে, তাহলে এইখানে যখন অক্সিজেন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সাপোজ ধরলাম যে অক্সিজেন গ্যাসটা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো, তখন হচ্ছে যে কি তৈরি করে? পানি তৈরি করে, H2O তৈরি করে। আচ্ছা, এখন এই যৌগ তৈরির সময় বা বন্ধন গঠন করার সময় বা বিক্রিয়া হওয়ার সময় অক্সিজেন হচ্ছে যে কোন দুইটাই অরবিটালের ইলেকট্রন ইউজ করবে বা ব্যবহার করবে, সেটা হলো, বা কোন দুইটা ইলেকট্রন হচ্ছে যে বিক্রিয়া অংশগ্রহণ করবে বা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সেটা হলো 2p y1 আর হচ্ছে 2pz1। তাহলে দুইটা ইলেকট্রন, শুধু এই দুইটা ইলেকট্রন কি করবে? শুধু অংশগ্রহণ করবে। আচ্ছা, আর পানির বা H2 যৌগ গঠনের সময় 2py, 2pz1 এই অযুগ্ম ইলেকট্রন গুলো হচ্ছে হাইড্রোজেনের 1s, এই দুইটা হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে কি হবে? যুক্ত হবে। ঠিক আছে, দুইটা হাইড্রোজেনের, একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তখন কি হবে? যুক্ততা হবে 2। এটা একটা এইভাবে বলা যায়। আবার ইলেকট্রন বিন্যাস থেকে যেটা বলা যায়, যেহেতু অযুগ্ম ইলেকট্রন এই কয়টা আছে এবং অযুগ্ম ইলেকট্রন গুলাই কি করে? বন্ধন গঠনে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে 2py1 আর 2pz1 এর যে ইলেকট্রন গুলো আছে, দুইটার যে যোগফল সেটাই হবে তার যোজনীয়, অক্সিজেনের যোজনীয়, অর্থাৎ 2। এখন আসি পর্যায় সারণীতে কোনো মৌলের আরেকটা প্রয়োগ, সেটা হলো কোন পর্যায় সারণীতে কোনো মৌলের গ্রুপ নির্ণয়। আচ্ছা, গ্রুপটা কি? গ্রুপ পর্যায় সারণীতে আসি। তোমরা পর্যায় সারণীটা এখানে দেখতে পারো, আবার হচ্ছে বই খুলে তোমরা দেখো। আমি এখানে বইটা খুলে দেখো, প্রথমেই তো দেয়া আছে, বইয়ের প্রথমেই দেয়া আছে, বইয়ের প্রথমেই দেখো এখানে, বা এখানে দেখতে পারো স্লাইডে, যে একেবারেই গ্রুপ 1 লেখা আছে উপরে দেখো, একেবারে বাম পাশের উপরে গ্রুপ 1 যেখানে লেখা আছে, হাইড্রোজেন দিয়ে শুরু, সেই হাইড্রোজেনের নিচে আছে লিথিয়াম, তার নিচে সোডিয়াম, তারপর পটাশিয়াম, রোবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলো আছে একই, এগুলো বলে একটা গ্রুপ। এটা একটা গ্রুপ। তারপরে এটাকে বলা হয় গ্রুপ 1। প্রথম যে গ্রুপটা সেটা হলো গ্রুপ 1। এরপরে যে গ্রুপ 2, গ্রুপ 2 এর প্রথম হাইড্রোজেনের সাথে কিছু নাই। তারপর দেখো এখানে গ্রুপ 2 এর প্রথম যে এটা বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। এগুলো হচ্ছে তোমার কি বলা হয়? গ্রুপ বলা হয়। আরো গ্রুপ আছে। 3 নম্বর গ্রুপে আছে বোরন, অ্যালুমিনিয়াম, একেবারে ডান পাশে যেখানে 13 লেখা, এটাই হচ্ছে 3 গ্রুপ। 14 একটা গ্রুপ, 15, এভাবে হচ্ছে মোট হচ্ছে 18টা গ্রুপ থাকে পর্যায় সারণীতে। ঠিক আছে, এখন এটা হলো আমাদের গ্রুপ, হ্যাঁ। আর হচ্ছে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে গ্রুপ 18 বা জিরো গ্রুপ, একেবারে 17 যেখানে লেখা আছে দেখো, এক থেকে শুরু গিয়ে একেবারে ডানে 17, 17 এর পরে 18, এখানে বোঝা যাচ্ছে না, তোমরা বই থেকে দেখো।
যে 18 যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এগুলো আছে সিরিয়ালে। আচ্ছা, এখন গ্রুপ সম্বন্ধে আমাদের একটা ধারণা হলো। এখন পর্যায়টা কি? পর্যায়টা হলো যে একটা দেখো, বাম পাশে বাম থেকে ডানে যাবা। এখন এখন দেখো, প্রথম পর্যায়ে যেখানে ওয়ান লেখা আছে, এখানে হাইড্রোজেন আছে, তারপরে এই পর্যায়ে আরেকটা আছে, সেটা হলো হিলিয়াম। ঠিক আছে, এইটা হলো এটা। তারপরে আবার হচ্ছে যে এর পরের পর্যায়ে হচ্ছে যে, আচ্ছা পর্যায়টা একটু পরে আসতেছি পর্যায়ে। এখন দেখো, গ্রুপটা আগে বের করে নেই। কোনো একটা মৌলের গ্রুপ কিভাবে বের করতে হয়। নিয়ম ওয়ান, সেটা এক, যদি সর্ববস্থিত এস ও পি অরবিটালে এক থেকে হচ্ছে যে 7টি ইলেকট্রন থাকে, অর্থাৎ S1 থেকে হচ্ছে S2P5 থাকে, তখন সেই মৌলটির গ্রুপ হবে গ্রুপ 1 থেকে গ্রুপ 7 এর মধ্যে। ঠিক আছে, S1 দিয়ে বোঝাচ্ছে গ্রুপ 1, আর S2P5 দিয়ে বোঝা হচ্ছে গ্রুপ 7, অর্থাৎ মোট যে 7টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এস অথবা এসপি। ঠিক আছে, এইগুলোতে যে মোট যত সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই হবে কি আহ, তার গ্রুপ হবে। এখানে সোডিয়াম দেখো, সোডিয়াম 11 যেটাতে আছে 1s2, 2s2, 2p6, 3s1। এখানে 1s2, 2s2, 2p6 হচ্ছে 10টা ইলেকট্রন, এরপরে 3s1 আর একটা নতুন শক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করলো, সেটা কি 3s1 এ। আচ্ছা, এটা হচ্ছে সর্ববহিঃস্থ স্তর, হ্যাঁ। তো এটা যেহেতু সর্ববহিঃস্থ স্তর, এখানে আছে এস অরবিটাল আছে, এস অরবিটালে একটা ইলেকট্রন আসে, 3s1। আচ্ছা, শুধু এখানে যেহেতু 3s এর পরে 3p নেই, শুধুই হচ্ছে যে 3s টাই আছে। এখন 3s এর যে ইলেকট্রনটা আছে সেটাই হবে কি, সেইটাই হচ্ছে যে তার যোজ্যতা, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা কত তাহলে। সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হলো 1। ঠিক আছে, অর্থাৎ যেহেতু সর্ববহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, সেহেতু সোডিয়ামের যোজনী হবে 1। আচ্ছা, অর্থাৎ কি হবে, সোডিয়ামটা হবে গ্রুপ 1 এ থাকবে। ঠিক আছে, যেহেতু যোজনী 1, গ্রুপ 3s1 একটা ইলেকট্রন আছে, তার গ্রুপ হবে কি 1। ঠিক আছে। আচ্ছা, যেটা আমরা একটু আগে দেখলাম যে গ্রুপ 1 এ কিন্তু, দেখো আবার একটু স্লাইডে, যে হাইড্রোজেনের নিচে লিথিয়াম, এরপরে হচ্ছে সোডিয়াম, মানে গ্রুপ 1 এ হচ্ছে যে সোডিয়ামটা অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো আরেকটা নিয়ম আছে, সেটা হলো সর্ববহিঃস্থ এস আর নিয়ম 2, সর্ববহিঃস্থ এস ও পি অরবিটালে 8টা ইলেকট্রন, অর্থাৎ হচ্ছে এস এ 2টা আর পি তে যখন 6টা থাকে, এস এ 2টা, পি তে 6টা, এখানে এসপিটা ওইভাবে আসে নাই, S2P6, অর্থাৎ 8টা ইলেকট্রন যদি থাকে এস আর পি তে মোট, তখন হচ্ছে সেটা হবে কি, সেই মৌলটির গ্রুপ হবে 0। দেখো নিয়নের যে ইলেকট্রন বিন্যাস দেখো, এখানে 10 দেয়া আছে, 1s2, 2s2, 2p6, অর্থাৎ 2s2, 2p6, এখানে হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে এটা হবে কি গ্রুপ 0, বা গ্রুপ 0 কে তুমি গ্রুপ 18ও বলতে পারো, গ্রুপ 8 বলা যায়, গ্রুপ 18ও বলা যায়। ঠিক আছে, গ্রুপ, এটা একটা ব্যাপার আছে, যেটা হলো যে যে 8 যেটা আসে, যদি যখন হচ্ছে যে 8 আসে, এসআরপি ইলেকট্রন যখন 8 আসে, তখন সেটাকে আবার 10 যোগ করে সেটাকে গ্রুপ 18ও বলা যায়, অথবা গ্রুপ 0ও বলা যায়। ঠিক আছে, এবার তো সেটা কোনটা, সেটা যেটা বললাম যে একেবারে ডান পাশে 18 নম্বর গ্রুপ, সেটা হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এগুলো থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা সেটা হলো, অর্থাৎ পর্যায় সারণীর একেবারে শেষের যে গ্রুপটা, গ্রুপ 18। ঠিক আছে। আচ্ছা, যেটা আর্গনের ক্ষেত্রে আসো, আর্গনের ক্ষেত্রে দেখো, আর্গন 18 দেওয়া আছে, ইলেকট্রোমিনেট 1s2, 2s2, 2p6, এখানে কটা 10টা হলো, তারপর 3s2 12টা, 3p6 18টা। ঠিক আছে। আচ্ছা, এখানে 3s2 আর 3p6, এখানে মোট ইলেকট্রন কটা আছে? এখানে মোট ইলেকট্রন আছে হচ্ছে এসে 2টা, পিতে 6টা, তো 6 আর 2 8, তাহলে কি 8, 8টা ইলেকট্রন যেহেতু আছে, সেক্ষেত্রে এটাকে বলা যায় কি গ্রুপ 0-তে আছে, বা হচ্ছে যে গ্রুপ 18-এ আছে। ঠিক আছে। আচ্ছা, বা নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা একেবারে পর্যায় সারণীর শেষের দিকে সেটাতে আছে। এখন নিয়ম 3-এ আসি। দেখো, এখানে সর্ববহিঃস্থ ডি আর এস অরবিটালের
মোট ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ নাম্বার নির্দেশ করে। আচ্ছা, সর্ববহিস্থ ডি আর এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, ইলেকট্রন যখন ডি অরবিটালে একটা একটা করে প্রবেশ করে, দেখো স্ক্যান্ডিনিয়াম যখন আমি লিখবো, তো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা অরবিটাল, একটা ইলেকট্রন ডিতে আসছে 3d1, তারপরে হচ্ছে 4s2 তে। তাহলে ডিতে ইলেকট্রন আছে একটা 3d1 এ, যেখানে লাল কালিতে লেখা। আর 4s2 তে আছে কয়টা? 4s2 তে আছে দুইটা। তাহলে 3d1 আর 4s2, তাহলে হচ্ছে মোট তিনটা। তাহলে এইটা হবে গ্রুপ 3 নম্বর গ্রুপে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্ক্যান্ডিনিয়াম। স্ক্যান্ডিনিয়াম হচ্ছে যে তাহলে 3 নম্বর গ্রুপে আছে। আর ক্রোমিয়াম আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। তাহলে 3d5, 4s1। তাহলে এখানে 3d5 এ 5টা ইলেকট্রন, 4s1 এ একটা ইলেকট্রন। তাহলে 5 আর 1 6, 6টা ইলেকট্রন। তাহলে যেহেতু 6টা ইলেকট্রন এখানে ডি আর এস অরবিটালে, তাহলে এটাই হবে তার গ্রুপ, অর্থাৎ গ্রুপ 6। তাহলে ক্রোমিয়াম হচ্ছে গ্রুপ 6 এ অবস্থিত, স্ক্যান্ডিনিয়াম হচ্ছে গ্রুপ 3 তে অবস্থিত। দেখো এখানে পর্যায় সারণী তুমি মিলাও, পর্যায় সারণী মিলিয়ে নিলে হবে যে স্ক্যান্ডিনিয়াম দেখো 3 নম্বর গ্রুপের প্রথম যে মূলটা সেটাই হলো কি স্ক্যান্ডিনিয়াম। আর 6 নম্বর গ্রুপে দেখো 6 নম্বর গ্রুপের প্রথম যে মূলটা সেটা হলো ক্রোমিয়াম, ঠিক আছে। আচ্ছা, পর্যায় সারণীতে আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে সর্ববহিস্থ স্তরে যদি হচ্ছে যে ডি আর এস অরবিটালের যদি হচ্ছে যে যদি সর্ববহিস্থ ডি আর এস অরবিটালের 10টির বেশি ইলেকট্রন থাকে, তখন কি হবে? তখন শুধুই এস অরবিটালে ইলেকট্রনটাই সেই মৌলের গ্রুপ নাম্বার নির্দেশ করবে, ঠিক আছে। আচ্ছা, যখন ডিতে আর এস এ যখন হতে যায় কি হবে? 10টার বেশি ইলেকট্রন হয়ে যাবে। এখানে দেখো ক্রোমিয়াম 24 না, এটা ক্রোমিয়াম হবে না, এটা হবে কপার 29 হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে দেখো এখানে 1s2, 2s2, 2p6, 6 4 10, 10 3s2 12, 3p6 18, 18 আর 10 কত হলো? 28। আর 4s1 এখানে হচ্ছে যে একটা ইলেকট্রন, অর্থাৎ কপারের 29। হ্যাঁ, এখানে ক্রোমিয়াম 24 দেওয়া আছে, এটা ভুল আছে। সেটা হবে যে কপার 29। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখানে তো তোমরা দেখো যে থ্রি তে আছে 10টা ইলেকট্রন আর 4s1 এ আছে একটা ইলেকট্রন। তাহলে এখানে 10টার বেশি হয়ে যাচ্ছে ইলেকট্রন, 11টা হয়ে যাচ্ছে মোট ইলেকট্রন। তাহলে এখানে 3d10টা আর কাউন্ট করার দরকার নাই, 3d ইলেকট্রন কাউন্ট করতে হবে না। শুধুমাত্র এস এর ইলেকট্রন, অর্থাৎ 4s এ যে একটা ইলেকট্রন আছে সেটাই হবে কি তার গ্রুপ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কি, তাহলে কি হবে? ক্রোমিয়াম কপারটা হচ্ছে যে কপার 29, সেটা হচ্ছে আমাদের কোথায় আছে? গ্রুপ গ্রুপ 1-এ আছে, কিন্তু সেটা হবে বিতে হবে, ঠিক আছে। সেটাও গ্রুপ 1-এ আছে, কিন্তু আহ, সেটা কিন্তু বিতে আছে। হ্যাঁ, যখন তোমরা এ আর বি এর পার্থক্য পারবো, এখানে কিন্তু দুইটা উপশ্রেণী আছে, বি এ একটা উপশ্রেণী আর একটা হচ্ছে বি একটা শ্রেণী, দুইটা উপশ্রেণী এখানে কিন্তু আছে। আচ্ছা, আর পর্যায়টা কিভাবে বের করবো আমরা পর্যায় সারণীতে? দেখো, কোনো মৌলের পর্যায় বের করতে হলে আমাদের কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বারটি হবে সেই মৌলের পর্যায়, ঠিক আছে। এখানে দেখো সোডিয়ামে 1s2, 2s2, 2p6, 3s1, অর্থাৎ সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার যেটা 3, মানে ইলেকট্রনটা মানে কোথায় গেছে সর্বশেষ, বা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 3। তাহলে এটার পর্যায় হবে কি? সোডিয়ামের পর্যায় হবে 3। দেখো এখানে ইলেকট্রোমিলেশে আসো, সোডিয়ামে দেখো এখানে বাম পাশে লেখা নাই। আহ, সোডিয়ামের পর্যায়টা হবে কি 3। হ্যাঁ, হাইড্রোজেনটা হবে প্রথম পর্যায়ে, বা তোমাদের বইয়ে আছে অবশ্যই। লিথিয়াম হবে দ্বিতীয় পর্যায়ে, আর সোডিয়াম হবে তৃতীয় পর্যায়ে, ঠিক আছে। এগুলো বাম পাশে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখো। আচ্ছা, তাহলে সোডিয়ামটা হলো কি তাহলে আমাদের তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা, পর্যায় সারণীতে এখন স্ক্যান্ডিনিয়াম 21-এর ক্ষেত্রে দেখো এখানে এখানে হচ্ছে সর্ববহিঃ স্তরে তোমার ইলেকট্রন থাকবে হচ্ছে কটা?
আচ্ছা, স্ক্যান্ডিনাভিয়াম 21 এর ক্ষেত্রে তোমরা জানো ইলেকট্রোবিন্যাসটা করবা। সেই ইলেকট্রোবিন্যাসের একেবারে শেষের যে ইলেকট্রনটা সেটা যাবে হচ্ছে 4s এ। ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ কোয়ান্টাম স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যা হবে সেটা হচ্ছে যে তোমার 4। ঠিক আছে? তাহলে স্ক্যান্ডিনিয়াম হবে কোন পর্যায়ের মৌল? চতুর্থ পর্যায়ের মৌল। অর্থাৎ পর্যায়টা আমরা কিভাবে বের করব? পর্যায়টা হচ্ছে যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস ড্র করে তারপরে তোমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা ড্র করবা। তারপরে তোমরা হচ্ছে যে দেখবা যে আহ, সর্বোচ্চ যে হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার নাম, কোয়ান্টাম নাম্বার যেটা সেটাই হবে কি সেই মৌলের পর্যায়। ঠিক আছে? এটা বুঝে সব পর্যায় বের করা খুবই সহজ, কিন্তু গ্রুপ বের করার ক্ষেত্রে 4টা নিয়ম আছে। সেই নিয়মগুলো তোমরা দেখবে আর পর্যায় সারণীটা তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে? আর বুঝতে পারবে না, না বুঝতে পারলে কমেন্ট করবে অথবা ইনবক্সে যোগাযোগ করবে, অবশ্যই আমি তোমাদেরকে উত্তর জানিয়ে দেবো অথবা বুঝিয়ে দেবো। আহ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।